রায় বাহাদুর বংশলোচন ব্যানার্জি সবে 40 পার হয়েছেন, কিন্তু তিনি একটু মোটা হয়ে যাওয়ায় ডাক্তারের নির্দেশ প্রতিদিন বিকালে হাঁটতে যাওয়া। তাই তিনি তাই করেন এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে লুচি খাওয়া বাদ দিয়ে কচুরি খাওয়া ধরেছেন। ওহ, আর পারি না, একটু বসি। আরে, এটা কোথা থেকে এলো? কার পাঁঠা? কাউকে তো দেখছি না। এই যা, পালা, ভাগই আছে। আর আছে ও বাবা, এই যে দেখি কথা বলে। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। বংশলোচন বাবু বাড়ির দিকে ফেরে, ছাগলটাও তার পিছু নেয়। পথে কোনো লোকজনও তিনি দেখতে পেলেন না যে ছাগলটা কার তা জিজ্ঞাসা করবে। তাই বাধ্য হয়েই ঠিক করলেন ছাগলটাকে বাড়ি নিয়ে গিয়ে পুষবেন। আবার আর একটা চিন্তা মাথায় এসে যায়, গিন্নির সঙ্গে এখন ঝগড়া চলছে, আজ 5 দিন হয়ে গেল কথা বন্ধ। কিন্তু তাতে কি, আমি কি বউকে ভয় পাই নাকি? আমার বাজারে কত সম্মান, আমি রায় বাহাদুর বংশলোচন ব্যানার্জি, আমি কিনা বউকে ভয় পাবো? কিন্তু একবার কুকুর পুষবো বলেছিলাম, বউয়ের জ্বালায় হয়ে ওঠেনি। এখন আবার ছাগল দেখলে না খেপে ওঠে, একে মনসা, তার উপর ধুনোর গন্ধ। রোজই বংশলোচন বাবুর বৈঠকখানায় সন্ধ্যার সময় আড্ডা বসে। সেখানে যে কোনো বিষয় নিয়েই বিস্তর আলোচনা চলে। পাড়া প্রতিবেশী, রাজনীতি, পশু পাখি কিছুই বাদ যায় না। কোনো কোনো সময় আবার তর্ক চলতে চলতে হাতাহাতিও লেগে যায়। আজ প্রায় 7 দিন ধরে তাদের মধ্যে একটা বাঘ নিয়ে আলোচনা চলছে। যাই বলো, বাঘের মাপ কখনোই ল্যাজ শুদ্ধ হতে পারে না, তাহলে মেয়ে ছেলের মাপও চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট হবে। তবে কি বলতে চাও আমার বউ 8 ফুট লম্বা? এই দেখ উদয়, তোর বউয়ের বর্ণনা আমরা কেউ শুনতে চাই না। বাঘের কথা বলতে হয়, বল। আহা, এই তোমাদের এখানে কি বাঘ ছাড়া আর অন্য কোনো জানোয়ার নেই? এই দিব্যি পুরুষ তো পাঁঠা, এই খাসা কালিয়া হবে। ও, হাড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। আমার বউ এসা গুলি কাবাব বানাতে জানে। উদো, আবার শুরু করলি? তোমাদের জন্তু জানোয়ার দেখলেই কি খেতে ইচ্ছা করে নাকি? অবলা প্রাণী আশ্রয় নিয়েছে, খালি কালিয়া আর কাবাব। বংশলোচনের মেয়ে টেপি আর ছেলে ঘেন্টু কোথা থেকে ছুটে এলো। ও বাবা, আমি পাঁঠা খাবো, পাঁঠার মেটুলি। যা যা, শুনে শুনে কেবল খাই আর খাই শিখেছেন। আমায় একটা লাল ফিতে দাও না বাবা, আমি পুষবো এটাকে। আচ্ছা বাবা, কি নাম রাখা যায় বলো তো এর? আরে রাখ না, যাই হোক, লম্বকর্ণই রাখিস। এই টেপু, তোর মা এখন কি করছে রে? মা, মা তো কল ঘরে গেল। যাক বাবা, তাহলে ঘন্টাখানিক নিশ্চিন্ত। মানিনি মুখ মুছতে মুছতে কলঘর থেকে বেরিয়েই, দূর 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 দূর, বেরো বেরো বেরো। ও ঝি, ও বাতাসি, ও চুকুন্দর, ডিগ্রি ওটাকে ঘর থেকে বের করে দে। ওকে তো বাবা এনেছে, আমি পুষবো মা। ঘোড়া ঘোড়া খেলবো। খেলা বের করে দিচ্ছি। ভদ্রলোকে আবার ছাগল পোষে নাকি? বেরো বেরো। ও দারোয়ান, ও চুকুন্দর সিং। হুজুর! গন্ডগোল শুনে বংশলোচন বাবুও সেখানে আসেন। ছাগলকে আভি নিকাল দেও, একদম একদম ফটকের বাইরে। নেই তো এক্ষুনি ছিচটির নয়রা করেগা। বহুত আচ্ছা। এই দেখো চুকুন্দর সিং, এই বকরি গেটের বাইরে জায়গা তো তোমার আর নকরি ভি জায়গা। বহুত আচ্ছা। টেপি, রাত্রি হয়ে গেল, গিলতে হবে না? থাকিস তুই তোর এই ছাগল নিয়ে, কাল আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। টেপু, ঝিকে বলে দে বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারবো না। আর দেখ, ঠাকুরকে বল
আমি মাংস খাবো না। আমি স্বাস্থ্য চর্চা করছি, শুধু ওই খান কত কচুরি, একটু ডাল আর একটু পটল ভাজা খাবো। ইস, ভারী তেজ। আমি ফিরিয়ে আনার নামটি করব না। যখন গরজ হবে নিজেই ফিরবে। নিজে শখ করে এত জঞ্জাল ঘরে পড়েন, কই তা নিয়ে তো আমি কিছু বলিনি। এই এই তো সেই দিন 15টা জলচৌকি আর 23টা বঁটি কিনলো, কই আমি তো কিছু বলি না। এইভাবে নিজের মনেই ঝগড়া করতে করতে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। লম্বকর্ণ বাইরেই শুয়েছিল। চুরুট খেয়ে তার ঘুম চটে গেছে। সব সময় তার মন খালি খাই খাই করে। সে প্রদীপের তেলটা চেটে খেয়ে নিল, আর প্রদীপ গেল নিভে। তারপর চুপচাপ লম্বকর্ণ বংশলোচনের পাশে এসে শুয়ে পড়ল। চোর চোর চোর, ভাগ! চুকুন্দর সিং, জলদি আও! শুধু চুকুন্দর সিং না, বাড়ির সবাই তার ডাক শুনে ছুটে এলো। লম্বকর্ণ কয়েক ঘা খেয়ে ব্যা ব্যা করতে লাগলো। ঠিক হয়েছে। বংশলোচন ঠিক করেছেন লম্বকর্ণের দায়িত্ব আর নেবেন না। তাই তিনি চুকুন্দরকে বলে দিয়েছেন লোক জোগাড় করতে। তবে যে সে লোকের হাতে তিনি লম্বকর্ণের দায়িত্ব দেবেন না, এমন কাউকে দেবেন যে তাকে পেটের লোভে কাটবেও না, আবার টাকার লোভে বেচবেও না। লাটু বাবু আয় হ্যাঁ। তা কোথা থেকে আসা হচ্ছে? আমরা বেলেঘাটা কেরাসিন ব্যান্ড, ব্যান্ড মাস্টার লটো বড় লন্দি। লোকে আমাকে লাটু বাবু বলে ডাকে। শুনলাম আপনি একটা পাঁঠা বিলিয়ে দেবেন, তাই খবর নিতে এসেছি। দেখুন, আমার একটা ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি, কিন্তু এই দেখ, এই আমাদের দলে 19টি প্রাণী, একটা পাঠায় কি হবে মশাই? কি বলো হে লড়হরি? লস্যি লস্যি। দেখুন, আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটাকে আপনি যত্ন করে মানুষ করবেন। মারতে পারবেন না, কাটতেও পারবেন না। এই যে আপনি নতুন কথা বলছেন মশাই, ভদ্রলোকে আবার ছাগল পোষে? পাঁঠিও নয় যে দুধ দেবে। সে যাই হোক, বাজে কথায় আমার কাজ নেই। নেবেন কি না বলুন। লিয়ে লাও হেলাটু বাবু, লিয়ে লাও। ভদ্রলোক বলছেন অত করে। কিন্তু মনে থাকে যেন, বেচতে পারবেন না, কাটতেও পারবেন না। সে আপনি ভাববেন না, এই লাটু লন্দির কথায় লড়চড় নেই। বেটাদের দিয়ে ভরসা হচ্ছে না। সন্ধ্যার আড্ডা বসেছে। আজও সেখানে ঘুরে ফিরে বাঘের গল্প। এই আমি সেইবার যখন সিমলায় যাই। এই মিছে কথা বলিস নে উদো, তোর দৌড় আমার জানা আছে। বাহ, আমার দাদা শ্বশুর যে সিমলে থাকতে, বউ তো সেখানেই বড় হয়, তাই তো রং অত। ওসব কথা বাদ দাও, আমি কি বলি শোনো। আমাদের মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল, তার নাম ভুটে। বেটা খেয়ে খেয়ে হলো ইয়া সিং ইয়া দাঁড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ হলো লুচি আর পাঁঠার কালিয়া এইসব। আঁচাবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস খাচ্ছে। বললুম, দেখছো কি চরণ, এক্ষুনি ছাগলটাকে বিদায় করো, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করো, প্রাণের ভয় নেই। চরণ শুনলে না, গরিবের কথা বাসি হয়ে ফলে। তারপর দিন থেকে ভুটে নিরুদ্দেশ। খোঁজ খোঁজ কোথা গেল। 1 বছর পরে মশাই সেই ছাগল সোঁদর বনে পাওয়া গেল। তার গোটা গা হলুদ, গায়ে চাকা চাকা দাগ। ডাকা হলো, ভুটে ভুটে। ভুটে বললে হালুম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটু বাবু আয় হ্যাঁ। সর্বনাশ হয়েছে বাবু, ধনে প্রালে মেরেছে। ও এই কি হয়েছে, ব্যাপার কি? মশাই, ওই পাঁঠাটা। বলেছিলুম কি না, ঢোলের চামড়া কেটেছে, হারমোনিয়ামের চাবি চিবিয়েছে, আর আমার পাঞ্জাবির পকেট কেটে 90
বাবু, এই শয়তান। ভারী ফ্যাসাদে ফেললে দেখছি। আচ্ছা, বলছি একটা জোলাপ দিলে হয় না? মশাই, এ কি আপনার বিবেচনা হলো? মরছি টাকার শোকে, আর আপনি আপনি বলছেন জোলাপ খেতে? আহা, আরে তুমি খাবে কেন? ছাগলটাকে দিতে বলছি। হায় হায় বাবু, এখনো ছাগল চিনলেন না? কোন কালে খেয়ে হজম করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, আমি তোমাকে 100 টাকা দেব, ও ছাগল আমার কাছেই থাক। লম্বকর্ণ ফিরেছে শুনে টেপি ছুটে আসে। ওটে পুরানি, শিগগির মাকে গিয়ে বলো কাল আমরা এখানে খাবো লুচি, পোলাও আর মাংস। কিন্তু বাবা তো আর মাংস খায় না। তাই নাকি? বলো কি? আচ্ছা ঠিক আছে, আমরাই খাবো। যাও টেপু, মাকে জোগাড় করতে বলো। সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটিও নেই। হ্যাঁ হ্যাঁ, কথাটি নেই, তুই সব জানিস। যা যা, ভারী পাকা হয়েছিস, যা। আরে আমি বুঝি টের পাই না? তবে কেন মা খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এই মাসে আরো 200 টাকা চাই। তোমাকে বলে না কেন? এই থাম থাম, আর বকিস না। রায় বাহাদুর, কন্যাকে বেশি ঘাঁটিও না, অনেক কথা ফাঁস করে দেবে। আমার মনে হয় তোমার ছাগলটাই যত নষ্টের গোল। তোমার ওর ওপর অত মায়াই বা কেন? এতে না পারো, বিদায় করে দাও, জলে বাস করো, কুমিরের সঙ্গে বিবাদ করো না। দেখি, কাল কিছু একটা করতে হবে। পরদিন বিকালে 5:30টার সময় বংশলোচন লম্বকর্ণকে নিয়ে বেরোল। সোজা রাস্তায় না গিয়ে গলির রাস্তা দিয়ে যেতে লাগল, পাছে কারো চোখে না পড়ে। পথে 1 ঠোঙা জিলিপি কিনে পকেটে রাখলেন। খালধারে গিয়ে জিলিপির ঠোঙাটা ছাগলের কাছে দিয়ে চারিদিকটা একবার দেখে নিয়ে হন হন করে চলে এলেন। একবার পিছন ফিরে দেখলেন, পাছে ছাগলটা আবার না তার পিছু নেয়। যাক বাবা, আসছে না, কিন্তু এত জোরে তো হাঁটার অভ্যাস নেই। ওদিকে আবার আকাশেও মেঘ ঢেকে এসেছে। যাই হোক, এই তেঁতুল গাছের তলাটাতেই একটু বসে বিশ্রাম নিয়ে নি। এইদিকে মুহূর্তের মধ্যে আকাশ আরো কালো মেঘে ঢেকে এলো। ঝড় বৃষ্টি শুরু হয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। সঙ্গে সঙ্গে আকাশ ছিঁড়ে বজ্রপাত পড়ছে। দূরে একটি নারিকেল গাছে বজ্রপাত পড়ল, আর বংশলোচন বাবু জ্ঞান হারালেন। তারপরে বেশ কিছুক্ষণ যায়। কতক্ষণ বংশলোচন বাবু এই অবস্থায় পড়ে থাকলো তার মনে নেই। আজ আর দোতলায় উঠে কাজ নেই। অজি, এই বৈঠকখানা ঘরেই বড় করে বিছানা করে দে তো। আর দেখ, আমার বালিশটাও দিয়ে যা। হ্যাঁ, ওটা আবার এসেছে? এই এই, নিয়ে আয় তো লাঠিটা। আহা, করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাহাতেই তো তোমায় ফিরে পেলুম, বলো। লম্বকর্ণ বাড়িতেই থেকে গেল, আর দিন দিন বড় আর মোটা হতে থাকলো। তার আধা দাড়ি গজালো। বংশলোচন বাবুও আর তেমন একটা খোঁজ খবর নেয় না লম্বকর্ণের, কিন্তু মানিনী লম্বকর্ণের শিং সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে। মানিনীর এখন সে প্রাণ হয়ে উঠেছে।